নাস্তার টেবিলে আমির বাদে উপস্থিত বাকিরা। সেজুদি আর অব্র মুখোমুখি বসেছে। পাশ থেকে মোনারা অব্র প্লেটে তুলে দিচ্ছেন এটা সেটা। অব্র মানা করলেও কাজ হচ্ছে না। অব্র বা পাশে আরিশা, হাতে ছোট্ট একখানা রুমাল, একটু পরপর নাক মুছছে, হাসি দিচ্ছে ঘন ঘন। ভোরবেলা গোসল করে ঠান্ডা লাগার কাহিল সে। খানিক বাদে আমির এসে বললেন, একদম সোজা চেয়ারটায়। অব্র প্লেটের দিকে চেয়ে বলেন, এ কি বাবা, প্লেট খালি কেন? এই মোনা, জামাইকে আরো দুটো পরোটা দাও। হ্যাঁ দিচ্ছি। অব্র কাঁদো কাঁদো চেহারা পাশে বসে আরিশার দিকে তাকালো। আরিশার নাক মুছতে ব্যস্ত। পেট একদম লোড অব্রর। অলরেডি 3টে পরোটা শাশুড়ির মা জোর করে খাইয়েছে। এখন আবার শ্বশুর বলছেন আরো দুটো খেতে। জামাই আদর কি একেই বলে? সে যদি খাওয়ার মাঝে বোনের নাক মোচার ফ্যাস ফ্যাস শব্দে বিরক্ত। এরকম করলে খাওয়া যায় নাকি? অনেকক্ষণ হলেও আরিশা থামলো না। না হয় হাসি দেবে, না হয় রুমালের নাক চাপবে। অবশেষে সে যদি ধ্যান জ্ঞান বিসর্জন দিয়েই বলেই ফেললো, এতেই যদি ঠান্ডা লাগে, তাহলে অত সকালে গোসল করার দরকার কী ছিল তোর? দুপুরে করলেই পারতি না? আর সকালে গোসল করতে গেছিলি বা কার বুদ্ধিতে? অব্র সবে পানির গ্লাসটা নিয়েছিল মুখের কাছে, কথাটা বিষম খেয়ে খুক খুক করে কেসে উঠল। আরিশা আর চোখে সবাইকে একবার দেখে কোনো রকম বলল, গরম লাগছিল। এসির মধ্যে শুয়েও গরম। আগে তো এসি ছিল না, তখন তো দেখিনি। হঠাৎ তো গরম এলো কোথা থেকে? কথা শেষ করার আগেই অমনি মাথায় উপর থাপ্পড় মারেন মোনারা। কটমট করে বলেন, চুপচাপ খা বেয়াদব। সে যদি হতবিলম্ব হয়ে তাকালো। বেয়াদবের মতো কি বলল এমন? বেচারের আশায় বাবার দিকে ফিরল, কিন্তু তার বাবার এদিকে খেয়াল থাকলে তো। সে দিব্যি ব্যস্ত পরোটা ছিঁড়ে মাংস ঝোলে ডুবিয়ে মুখে দিতে। আশেপাশে কি হচ্ছে কিছুই শুনিনি যেন। সে যদি মাথা টলতে টলতে বোনের দিকে ফিরল। আর এসবও দুজনেই মাথা নুয়ে রেখেছেন, ভুল করে আশেপাশে দেখছে না। হঠাৎ হুঁশ ফিরতে সে যদি বুঝলো একটু আগে কী বলে বসেছে। মোনারা তো একটি মেরেছিল। সে যদি তৎক্ষণাৎ নিজেকে মনে মনে কয়েকশো এসব বেফাস কথা বলায়। সকাল থেকে অ্যাসালামে যাওয়া নিয়ে এতটা উদগ্রীব যে কোনো খেয়ালই নেই এসবে। তার বোন এখন বিবাহিত, সকালেও গোসল করবে না তো কি তুই করবি? বড় হলে অত জ্ঞান বুদ্ধি হলো না। এমন শত শত ধমক দিয়ে নিজেকে শাসালো, কিন্তু লাভ হলো না। এতক্ষণে অব্র আরিশার পাওয়ার লজ্জা থেকেও 10 গুণ বেশি লজ্জা পেল নিজেই। মনে মনে শপথ নিল আর জীবনে মুখ খুলবে না এসব নিয়ে। ছি, এই জন্যই আমার বেয়াদব বলেছেন। ছি ছি, ঠিক করেছেন। এই মুখ এখন কাকে দেখাবো আমি? সে যদি সবার মধ্যে আর বসে থাকার অভয় পেল না, চুপচাপ প্লেট নিয়ে চলে গেল সোফায়। টিভিতে কার্টুনের চ্যানেল ধরলো, মিথ্যে মিথ্যে অভিনয় করলো টিভি দেখার। সবাইকে বোঝালো, সাথে খাওয়ার সে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। হঠাৎ নিচে গাড়ির হর্নের শব্দে সেজদির খাওয়া থেমে গেল। কিছু একটা মনে করে কাউকে কিছু না বলেই দৌড়ে এলো আরিশার রুমে। বারান্দা থেকে উঁকি দিল নিচে। একটা সাদা রঙের গাড়ি দেখা যাচ্ছে। খোরশেদ মাত্রই নেমেছেন দরজা খুলে। দারোয়ানের সাথে কথা বলছেন এখন। সে যদি আবার ছুটে এলো। আমি প্রশ্ন করলেন, এ তো ছুটছিস কেন মেয়ে, পরে যাবি? সে যদি সদর দরজা খুলে যেতে যেতে বলো, একটু নিচে যাচ্ছি বাবা। মোনারা সোফায় রাখা এইটু খাবার দেখে দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়ে কম খায় বলে মাথায় সুবুদ্ধি কম। কখন কি বলতে হয় আজও শিখতে পারেনি। বিছানায় উপর হয়ে ঘুমিয়ে রুদ্র ট্রাউজার ছাড়া পরনে কিচ্ছু নেই। উদম শরীর, বদ্ধ ঘরে এয়ার কন্ডিশনের ঝিকিমিকি শব্দ শুধু। তখনই বালিশ কাঁপিয়ে ফোন বাজলো। ভাইব্রেন্ট হচ্ছে সামনে। এত সুন্দর ঘুমটা মুহূর্তে নষ্ট হলো রুদ্রর। চবর্গ শব্দ করে ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে চোখ বোলালো। আননোন নাম্বার। রুদ্র একবার ঘড়ির দিকে তাকালো। 11টা বাজে, আর ঘুমানো ঠিক হবে না। এত বেলা অবধি ঘুমানোর অভ্যেস তার নেই। গতকাল রাত জেগে থাকায় ঘুম গাঢ় হয়েছে সকালে। গতকালের কথা মনে পড়তেই রুদ্র বিরক্তি কেটে গেল। সূক্ষ্ম হাসি মাথার চুল এলোমেলো করে দিল। তখনও ফোন বাজছে সামনে। রুদ্র বিছানা থেকে নামতে নামতেই রিসিভ করে বলো, হ্যালো, রুদ্র রোশন স্পিকিং। ওপাশ থেকে তৎক্ষণিক শব্দ করে এলো না। রুদ্র আবার বলল, এনি ওয়ান দেওয়ার, কেমন আছেন? একটা মেয়ালি চিকন স্বর, ভুরু কোচকানো রুদ্র। আবার একবার স্ক্রিনে নজর দিল। না, নাম্বার তো চেনা যাচ্ছে না। উত্তর না পেয়ে মেয়েটি আবার বলল, কেমন আছেন রুদ্র? সরাসরি নাম সম্বোধনে রুদ্র খানিক অবাক লাগে। একে কি চেনে ও? কটা কটা ইংরেজি বলল। হু আর ইউ?
আমি কে সেটা পরে বলছি, আগে বলুন তো কাল রাতে এতগুলো কল দিলাম আপনি ধরলেন না কেন? আমি কত অপেক্ষা করেছিলাম জানেন? আই থিঙ্ক আপনি ভুল নাম্বারে ফোন করেছেন মিস। আমি আপনাকে চিনি বলে মনে হয় না। যদি বলি খুব ভালো করে চেনেন তাহলে? আপনার পরিচয় আমাকে জানালে তো তারা আমি রাখছি। ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে বলল, শুনুন শুনুন, ফোন রাখবেন না। আমি সন্ধ্যা। রুদ্র লাইন কাটতে নিলেও থেমে গেল। সন্ধ্যা বলল, এবার চিনেছেন? কোন সন্ধ্যা? প্রশ্নটা সন্ধ্যা যেন আকাশ থেকে মুখ থুবড়ে পড়েছে। রুদ্র তার নামই জানে না। মুখ কালো করে বলল, কেন মজা করছেন? আপনি বুঝি আমায় চিনেন না? আমি জানি আপনি আমায় চেনেন। রুদ্র তপ্ত মেজাজে বলল, লিখেন, আমার মনে হয় না আপনার সাথে আমার কোনো মজার সম্পর্ক রয়েছে। একজন অপরিচিতার সঙ্গে যতটুকু ভদ্রতা বজায় রেখে কথা বলা দরকার আমি তাই করছি। সন্ধ্যা আহত হয়ে বলল, আপনার সত্যি আমাকে মনে নেই? আশ্চর্য মেয়ে তো। রেগে যাচ্ছেন কেন? ইউ আর ওয়েস্টিং মাই টাইম। রুদ্র লাইন কেটে দিল। মনে করার চেষ্টা করলো সন্ধ্যাটাকে। না, মনে পড়ছে না এরকম নামের কাউকে। স্কুল কলেজের কোনো ফ্রেন্ড হলে নিশ্চয়ই আপনি করে বলতেন না? আর ভার্সিটি তো কোনো মেয়ে ফ্রেন্ডই ছিল না ওর। রুদ্র ভাবনা ছেদ করে আবার ফোন বেজে ওঠায়। একই নম্বর। রুদ্র কেটে দিল। আবার কল এলো। আবার কাটলো। অনেকক্ষণ এরকম হওয়ার পর রুদ্র ফোন ধরলো। পুরনো রাগ, পুরনো মেজাজটা ফেরত আনলো মুহূর্তেই। দাঁত পিষে কঠিন কিছু শোনাবে এর আগে জবাব এলো, আমি সেজদির কাজিন। রুদ্র থেমে গেল সেজদির নাম শুনে। কতক্ষণ কথাই বলতে পারল না। সন্ধ্যা নিজেই বলল, এবার চিনলেন তো? রুদ্র শান্ত হলো। তেমনভাবে শুধালেন, আপনি আমায় কেন ফোন করেছেন? কেন? আমি তো সম্পর্কে আপনার আত্মীয়। খোঁজখবর নিতে পারি না? রুদ্র কিছু বলল না। সে মনে মনে ব্যস্ত। সন্ধ্যার চেহারাটা আসলে কেমন ছিল? ওপাশ থেকে সন্ধ্যা বলল, তবে আমি কিন্তু আপনার খোঁজখবর নিতেই ফোন দেইনি। দিয়েছি অন্য একটা কারণে। কী কারণ? রুদ্র চটপট প্রশ্ন। সন্ধ্যা বিনা সংকোচে বলল, আমি দেখতে সুন্দর হওয়ায় ক্লাস 7 থেকেই অনেক ছেলে আমার পেছনে ঘুরতো, কিন্তু আমি কাউকে পাত্তা দিইনি। কিন্তু এঙ্গেজমেন্টের দিন প্রথমে আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। এতদিনে আপনার সাথে একটু কথা বলার কত চেষ্টাই যে করেছি আপনি জানেন না। কতবার সেজে থেকে বললাম আমার হয়ে আপনাকে বলতে, অথচ ও গায়েই মাখলো না। আজ অবশেষে কথাগুলো বলতে পেরে এত ভালো লাগছে। আমি কিন্তু আপনাকে আর কিছু বলবেন? রুদ্র শক্ত কণ্ঠে থেমে গেল সন্ধ্যা। এতক্ষণে লজ্জা লজ্জা ভাবটা যেন হাওয়ায় উড়ে গেল। না মানে? রুদ্র রাশভারী কণ্ঠে বলল, আপনার সব কথা আমি শুনেছি। যেহেতু সম্পর্কে আপনি সেজুতির বোন, তাই খুব শান্তভাবে বলছি। আপনার আমাকে ভালো লাগে, এটা আমি শুনলাম, মেনে নিলাম, কিন্তু আশা করব এরপর এই সেম কারণ আপনি আর আমার কারে কোনো রকম ফোন করবেন না। এই ব্যাপারটা এখানে মিটে যাবে। তাহলে ভালো থাকুন। পরিবারের সবাইকে নিয়ে আসবেন একদিন। ঘুরে যাবেন আমার বাড়ি থেকে। রাখছি। রুদ্র আর একটা কথাও সন্ধ্যাকে বলতে দিল না। খট করে লাইন কাটলো। সন্ধ্যা তন্দা খেয়ে শুনেছিল, কি ঠান্ডা ভাষায় রিজেক্ট করলো। কতক্ষণ তাকিয়ে রইল ফোনের দিক। পর মুহূর্তে ভাবলো, রিজেক্ট ভালোই করলেন। যদি সরাসরি রাজি হতেন তবে তো মজাটাই শেষ। সন্ধ্যা আবার ফোন দিল। এবার আর কল ঢোকেনি। ব্যস্ত আসছে লাইন। বেশ কভার দিয়েও পেল না। লোকটা কি নম্বর ব্ল্যাক লিস্টে করে দিল? ভাবতেই সন্ধ্যার চোখ কপাল ছুল। নিজের দিকে আঙুল তাক করে অবাক অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমাকে ইগনোর করলো? আমাকে? রুদ্র তিতিবিরক্ত হয়ে ফোনটা দূরে সরে মারল। এই মেয়েগুলো এত অকপটে নিজেদের ভালো লাগা কিভাবে বলে দেয়? ওদের কি লজ্জা, সংকোচ, জড়তা কিছু নেই? এর আগে কত মেয়ে এইভাবে প্রপোজ করেছে হিসাব নেই। কিভাবে পারে এরা? রুদ্র অবাক হয়। সে একটা ছেলে হয়ে এতদিনে মনের কথা বলে উঠতে পারছে না। চেষ্টা করিও, তাও নয়। বলতে গেলে কথা আটকে যায়। জিভটা নড়েই না। রুদ্র ঘাড় চুলকালো। ফেলে রাখা ফোনে দিক চেয়ে আওড়ালো, যাকে নিয়ে আমি ভাবি তার কোনো খবর নেই, অথচ কোথাকারে কাজিনের কি মাতামাতি। সন্ধ্যা মেয়েটার মতো সেজদির হলে তার কতই না কষ্ট কমে যেত। অবশ্য সেজদি আদৌ তাকে ভালোবাসে কিনা তাই তো জানে না। মাঝে মাঝে মনে হয় বাসে, পরক্ষণই দোটানায় ভোগে। বিয়ের দিনের মতো হিতে বিপরীত হবে ভেবে বাড়াবাড়ি করতেও ভয় পায়। শুধু পরশু বৃষ্টির দিন
দৃষ্টিপট মনে করেই রুদ্র ঠোঁট কামড়ে হাসল। কবে যে একটু নিশ্চিত হবে সেজুতির মনে কী চলছে, সব সংকোচ কাটিয়ে বলবে ভালোবাসে। আর কবে সে যদি পুরোপুরি তার হবে কে জানে। আদৌ আসবে ওই দিন? পর মুহূর্তেই ভাবল, আসবে না মানে আসতেই হবে। সে যদি না চাইতেও শুধু আমাকে ভালোবাসুক, না বাসুক, প্রয়োজন হলে তুলে এনে বিয়ে করব। হায়, চেনা তো আমায়। রুদ্র উঠে এসে টেবিলের ড্রয়ার খুলো, বের করলো একটা চকচকে ফোন। সাইড বাটন ক্লিক করে অন করলো। কন্ট্যাক্ট লিস্টে শুধু একটাই নাম্বার সে। এই ফোন আর সিমটা নিয়েছিল শুধুমাত্র এই মানুষটাকে জ্বালাতে, বিভ্রান্ত করতে, নিজের পরিচয় লুকিয়ে মজা নিতে। রুদ্র পুরনো সেই দুষ্টু বুদ্ধিটা আবার ভর করলো মাথায়। চটপট টাইপ করে সেই নম্বরে একটা মেসেজ পাঠালো। ব্যাস, কাজ শেষ। এইবার এই মেসেজ দেখে মেয়েটা হুঁশ হারাবে, সারাক্ষণ ভাবে তাকে নিয়ে। কে পাঠালো, কেন পাঠালো, এসব চিন্তা করেই মেয়েটা শেষ হোক। তবুও তার মন মস্তিষ্ক জুড়ে আমার বিছানা থাকবে ভেবেই রুদ্র ঠোঁট চেপে হাসলো। এ তো আনন্দ লাগে কেন মেয়েটাকে জ্বালাতে। তখনই বাইরে থেকে আওয়াজ এলো, অন্তর, বড় ভাইয়া উঠেছে, মা ডাকছে। ব্রেকফাস্ট করবে না? হ্যাঁ আসছি, ফ্রেশ হয়নি এখনো। আচ্ছা এসো। গেট খুলুন, ভেতরে যাব। দুপুরবেলার নারী কণ্ঠ শুনে চোখের উপর থেকে টুপিটা সরালো আব্বাস। একটু ঘুম ঘুম পাওয়ার ঝিমাচ্ছিল এতক্ষণ। ঘাড় ঘুরিয়ে তাকালো। মুখে মাস্ক, চোখে গোল ফ্রেমের চশমা পরা এক মেয়ে দাঁড়িয়ে, চুলগুলো ঝুটি করে বাঁধা, ওড়না টানা মাথায়, পরনে থ্রি পিসের উপর সাদা অ্যাপ্রন, গলায় আইডি কার্ড ঝুলছে, কাঁধে ব্যাগ। আব্বাস নিশ্চিত হতে শুধালো, মেডিকেল স্টুডেন্ট? জি। আব্বাস উঠে এসে তালা খুলে দিলে মেয়েটি ভেতরে ঢুকলো। আব্বাস আবার গেট লাগিয়ে চেয়ারে গিয়ে বসলো। ততক্ষণে মেয়েটি ঢুকে পড়েছে এসাইলামের মধ্যে। মেয়েটি এদিকে ওদিক তাকালো, ভয় ভয় লাগছে। সরাসরি গন্তব্যে গেলে কেউ সন্দেহ করবে না তো? আশেপাশে দেখলো অহরল মেডিকেলের ছাত্রছাত্রীদের উপস্থিতি। মেয়েটি কপালের ঘাম মুছে দ্রুত পায়ে এগোলো। তখনই টুং করে মেসেজের টোন বাজলো। এতটুকু শব্দের জন্য মেয়েটি ভয় পেল, কিন্তু ফোন বের করলো না। পাশে মনোযোগে অন্যদিকে যায়। দেখতে দেখতে আরুদের গারদের সামনে এসে থামলো মেয়েটি। অরুণা ঘুমিয়ে, গারদের শিখে মস্ত বড় তালা ঝুলছে। মেয়েটি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। এখন এই তালা এই মেয়ে কী করে খুলবে? রফিক লোকটার কাছে চাবি, গেলে ওনার কাছে যেতে হবে। সরাসরি অরুণার গারদের চাবি চাইলে যদি সন্দেহ করে। এখন যেন বিষয়টা অকুল পাথরে পড়ার মতো মনে হলো। অনেকক্ষণ ভেবে ভেবেও কোনো বুদ্ধি না পেয়ে দীর্ঘশ্বাস পেল মেয়েটি। ঠিক করলো, যা হবার হোক। রফিকের কাছে গিয়ে চাবি চাইবে। হাঁটা ধরতে হঠাৎ প্রশ্ন এলো, তুমি কে? মেয়েটি দাঁড়িয়ে যায়, প্রশ্নে উৎসের দিকে তাকায়। আর ওনা ভুরকুসকে চেয়ে আছেন। মেয়েটি কাপা কণ্ঠে বললেন, আমি সুলতান আন্টি। আর ওনা উঠে এলেন, খুব কাছে এসে দাঁড়ালেন শিখের। সুলতানা? হ্যাঁ। আর ওনা মনে করা ভঙ্গি করলেন। হঠাৎ ভুরু টান টান করে বললেন, এই নামের একটা মেয়ে তো কয়েকদিন আগে এসেছিল এখানে। তুমি কি সে? এবার যেন নিশ্চিত সে যদি। মাস্ক ঢাকা ঠোঁটে চওড়া হাসি ফুটল। কোনো মানসিক রোগীর নিশ্চয়ই এত কিছু মনে রাখার কথা নয়। সেই কবে এসেছে, আর সে বিয়ের আগে, অথচ উনি নামটা এখনো মনে রেখেছেন। তার মানে সে যা ভাবছে তাই ঠিক। ছোট করে বলল, জি আমি সে। আর ওনা অপাদমস্তক দেখলেন ওকে। গলায় আইডি কার্ডের স্থির দৃষ্টি ঝুলিয়ে বললেন, তুমি তাহলে সত্যি মেডিকেল স্টুডেন্ট? জি জি। আপনি তো সেদিন আমাকে বিশ্বাসই করলেন না। এই পর্যায়ে আরুনা মাথা নেড়ে হাসলেন, কেমন অদ্ভুত হাসি। উদাস কণ্ঠে বলেন, আজকাল কাউকে বিশ্বাস করতে ভয় হয়, অনেক ঠকেছি তো। সে যদি ঠিক শুনতে পেল কথাটা, সন্দেহটি দ্রুত বেগে ছুটল যেন। নিজের প্রতি দৃঢ়তা কয়েক গুণ বাড়ল। মনে হলো খুব বেশি দেরি নেই, রুদ্র কষ্ট লাঘবের দিন সন্নিকটে খুব। অরুণা বললেন, তুমি এখনো কি করছো? সে যদি ধ্যান ভাঙল। হুম। অরুণা হেসে বলেন, এ বাবা, তুমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনায় ডুবে যাও। বললাম, তুমি এখানে কি করছো? আমার এখানে তো কোনো মেডিকেল ছাত্রীকে পাঠানো হয় না। সে যদি নিষ্পলক করুণার হাসিটা পর্যবেক্ষণ করলো। কোনো অসুস্থ মানুষের হাসি তো নির্মল হতেই পারে না। কিছু বলার জন্য মুখ খুলবে, অমনি জুতোর শব্দ। অরুণার চেহারা বদলে এলো, হাসিটা উবে গেল। হন্তদন্ত গিয়ে বিছানায় বসলো। সে যদি লক্ষ্য করলো পুরোটা, পায়ের শব্দের দিক ফিরল। রফিক এসেছেন।
সে যদি কাঁধ ব্যাগ শক্ত করে কাঁধে চেপে ধরলো। পা দুটো থরথর করে কাঁপছে। মনে মনে নিজেকে বোঝালো, নার্ভাস হোস না সে যদি, সাহস রাখ। ভেতরে ভেতরে কতগুলো কথা সাজালো উত্তরের জন্য। রফিক প্রথমে একবার আরুনাকে দেখলেন। আরুনা ছাদের দেখছে। রফিক সেজুতির অগোচরে নিরীক্ষণ করে বললেন, আপনি এখানে কী করছেন? ডিউটি করতে হলে ওদিকে যান। কেন? সেজুতি নির্ভীক কণ্ঠ। আমি বলছি তাই। রফিকের স্বর মোটা হলো। সে যদিও পাল্টা জবাব দিল, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। হাসপাতালে যে কোনো স্থানে আমি যেতেই পারি। এর সম্পূর্ণ অনুমতি আমাদের দেওয়া থাকে। আপনার কথা মেনে কাজ করতে যাব কেন? রফিক যেন দমে গেলেন এই যুক্তিতে। স্বর খানিক নরম করে বলেন, না তা ঠিক আছে, আসলে এখানে কাউকে অ্যালাউড করা হয় না। কেন? পেশেন্টের বাড়ির লোকের নিষেধ আছে তাই। তাহলে তো চিন্তার বিষয়। মনে হচ্ছে ওনার কেসটা বেশ জটিল। আচ্ছা, উনি এখানে কতদিন ধরে আছেন? 20 বছর। আপনি প্লিজ আসুন, অন্য যে কোনো পেশেন্টের হয়ে ডিউটি করুন, বাট এখানে নয়। রফিকের বিচলিত স্বর। সে যদি ঠায় দাঁড়িয়ে বলল, আপনার কথায় আমার কেমন সন্দেহ লাগছে। আপনি কেন আমাকে এভাবে সরিয়ে দিতে চাচ্ছেন? কী উদ্দেশ্য আপনার? রফিক অবাক কণ্ঠে বলল, আমার কী উদ্দেশ্য? আর আপনাকে বললাম, সরালাম কোথায়? বললাম তো, পেশেন্টের বাড়ির লোক এখানে ডাক্তার ছাড়া কাউকে অ্যালাউড করে না। আমি নিজেও আসি না। আপনি এসেই বা কী করবেন? আপনি তো ডাক্তার নন। রফিক বিরক্ত হলেন। এই মেরে কাঠখোট্টা জবাবের কাছে গলিয়ে যাচ্ছে। সে যদি অবাক বলল, যেহেতু ডাক্তার অ্যালাউড করেন সেহেতু আমি থাকতেই পারি। কারণ আমিও একজন উইবি ডক্টর। না পারবেন না। আগে ডাক্তার হন, তারপর দেখা যাবে। এখন বের হন এখান থেকে, না হলে কমপ্লেন করা হবে কিন্তু। সে যদি জলে উঠে বলো, আপনি আমার সাথে এরকম রুড বিহেভ করছেন কেন? আমি কিন্তু চাইলে আপনার নামে কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করতে পারি এর জন্য। আচ্ছা, জ্বালা তো। আপনি নিজেই কথা শুনছেন না, পেশেন্টের বাড়ির লোক যদি শুনে, ওনাদের বারণ সত্ত্বেও এখানে কাউকে অ্যালাউড করছি আমি, তবে কি হবে ভাবতে পারছেন? আপনার আমার দুইয়েরই বিপদ। সে যদি শুকনো ঢোক জিভ দিয়ে ভেজায়। এভাবে স্বর পাল্টে মোটা করে কথা বলা বেশ কষ্টের। গলা ঝেড়ে বলল, আপনার কাছে কি প্রমাণ আছে যে ওনারা কাউকে অ্যালাউড করতে নিষেধ করেছেন? রফিক আমতা আমতা করে বলল, অবশ্যই আছে, থাকবে না কেন? আর থাকলেই বা কি? আপনাকে নিশ্চয়ই দেখাবে না। এখনও ডক্টর হাতে পারলেন না, অথচ 16 আনা ভাব নিচ্ছেন। অ্যাসাইলামের ম্যানেজারের যদি এত ভাব থাকে, আমার অবস্থা তো তার থেকে অত্যন্ত উঁচু। আমি নিলে কি ক্ষতি? রফিক অপমানিত বোধ করলেন। চোখ রাঙিয়ে বলেন, দেখুন, তালা খুলুন। রফিক চমকে উঠল, হ্যাঁ, তালাটা খুলুন। আশ্চর্য, আপনাকে কবার এক কথা বলবো? আপনি আমাকে এখন যাই বলেন না কেন, এত কিছুর পর আমি আর আপনার কথা শুনছি না। ডিউটি আমি এখানেই করব। আর প্রমাণ আমাকে না দেখাতে চাইলেও যখন কথাটা কর্তৃপক্ষের কানে যাবে, তার নিশ্চয়ই দেখতে চাইবেন। তখন আর আপনার উপায় থাকবে না। আমি একজন রোগীর সেবা করতে চেয়েছি, আপনি বাধা দিয়েছেন। বুঝবাজ দিয়ে আমাকে আটকেছেন। শুধু কি তাই, আপনি আমার সাথে কর্কশ ভাষায় কথা বলছেন। এসব অ্যালিগেশনও আমি আনবো তারপর। রফিক অসহায় চোখে তাকালেন। এই মেয়ে সুবেদার না, এ তো কাটকাট জবাব। আর এ তো ঝগড়ুটে। সত্যি যদি এসব বলে নালিশ ঠোকে, তখন চাকরিটা যাবে, সাথে একুল উকুল দুকুলি। সময় নিয়ে বলেন, পেশেন্ট কিন্তু সবাইকে আঘাত করেন, নিজের ছেলেকেও মানেন না। কামড়ে দেন, মাথা ফাটিয়ে দেন। একটা উল্টোপাল্টা কিছু হলে? সে যদি সোজাসাপটা জবাব, উল্টাপাল্টা হলে আমি বুঝবো। এসব অভ্যাস না করলে ভবিষ্যতে ডাক্তারি করব কি করে? আপনি তালা খুলুন। আর রইল বাড়ির পেশেন্টের কথা, আপনার কাছে ওনার বাড়ির লোকের ফোন নাম্বার আছে না? রফিক মিথ্যে বলল, না, নেই। সে যদি কাঁধ উঁচু করে বলল, বেশ, কোনো ব্যাপার না। ওনার মেডিকেল ফাইল নিশ্চয়ই থাকবে, না হলে অবশ্যই ওনার বায়োডাটা থাকবে না, বরং সেখান থেকে। রফিক থামিয়ে দিয়ে বলল, মনে পড়েছে, আমার কাছে আছে ওনার ছেলের নম্বর। কল করুন ওনাকে এক্ষুনি, এক্ষুনি। জি, আমি দেরি করতে চাচ্ছি না। কথা বলবো ওনার সাথে, সাথে জিজ্ঞেসও করব কেন ওনার মাকে কোনো মেডিকেল স্টুডেন্টকে দেখতে আসা বন্ধ। রফিক ব্যস্ত কণ্ঠে বলেন, না না, তার দরকার নেই, আমি কথা বলছি। মনে মনে সেজে থেকে গালাগালি করল রফিক। দাঁত খিটমিট করে পকেট থেকে ফোন বের করলেন। ডায়াল করলো রুদ্র নাম্বারে।
এবার সে যদি মুখ দুর্বল করছে, সে কথা বলতে পারলে ভালোই হতো। রুদ্র আওয়াজ শুনে বুঝে যেত সবটা। এখন হুট করে পারবে তো সাজিয়ে গুছিয়ে সব বলতে? লোকটাকে জানে না সে এখানে এসেছে। যদি না বোঝে কি হবে? ধরা পড়ে যাবে যে। সে যদি কুলকুল করে ঘামছে, মাস্কের কারণে চোখের চশমাটা ঝাপসা হচ্ছে বারবার। ঠোঁট গলা শুকিয়ে কাঠ, নার্ভাসে হাত পা কাঁপছে। কয়েকবার গারদের মধ্যে থাকা আরুনাকে দেখলো। সে তার মতো ব্যস্ত। বর্ণটি ছিঁড়ে ছিঁড়ে গরম চাই চুবিয়ে মুখে ভরছে। একটু আগে একজন নার্স এসে গিয়ে গেছেন। রফিক দূরে দাঁড়িয়ে কথা বলছেন ফোনে। ওপাশে ব্যক্তিটি রুদ্র বলে সে যদি এত অস্থিরতা। রুদ্র জানে না সে যদি এখানে। সে তো জ্বরের উছিলায় ছুটে কাটাচ্ছে। অ্যাসাইলামে আসবে বলেনি। এখন না জেনে বুঝে রুদ্র যদি নাচক করে দেয়, শুরুর আগে সবটা বেঁচতে যাবে। এ তো মিথ্যে ধরা পড়লে হাতে নাতে জানা হবে না কোনো রহস্য। কুল পাবে না থই থই নদীতে। সে যদি একবার ভাবলো এই সুযোগে রুদ্রকে মেসেজ করে জানিয়ে দেবে, বলবে সে এখানে, কিন্তু পারেনি। পাশে রফিক লোকটা সন্দেহ করে বসে। বেশ অনেকক্ষণ চলল রফিকের কথোপকথন। লোকটা চেহারে গিয়ে কথা বলার জোরাজুরি করলেও সে যদি দেয়নি। কড়া কণ্ঠে বলছে, এখানে বলুন যা বলার, আমিও শুনবো। রফিক সাহেব প্রথম ধাপে মেনে নিয়েছিলেন, কিন্তু ধূর্তি লোক কথা বলতে বলতে ঠিক কয়েক পা দূরে চলে যান। সে যদি যাতে ভাবে বেখেয়ালে চলে এসেছে। ব্যাপারটা সে যদি বুঝলেও বাকুলাপ করেনি। চিন্তায় সেজুতির মাথা ব্যথা উঠে গেল এবার। রফিক কথা শেষে এগিয়ে গেলেন। ঠিক মুখোমুখি দাঁড়ালেন। ফোন পকেটে ভরলেন। মুখে ঘোর অন্ধকার। সে যদি ভয়ে ভয়ে শুধালেন, কি বলছেন উনি? রফিক যেন ধ্যানে ছিলেন। হুহ, ইয়ে, বলছেন উনি রাজি। সেজুতির মুখ চকচক করে উঠল। পরমুহূর্তে চিন্তায় পড়ল, উনি কি বুঝে গেলেন এটা আমি ছিলাম? রফিক ফের একবার সাবধানের বাণী ছুড়ল, দেখুন আমি আপনাকে আগে বলেছি পেশেন্ট কিন্তু ভয়ানক। যদি আপনার ওপর অ্যাটাক ফ্যাটাক হয়, আমি কিন্তু কিছু জানি না। সে যদি মিষ্টি এসে বলো, সমস্যা নেই, আপনার না ভাবলেও চলবে, আই উইল ম্যানেজ। রফিক মাথা দোলায়, নিচের দিক চেয়ে ঠোঁট চাটে জিভ দিয়ে। সে যদি বলো, তালাটা খুলুন এবার। রফিক উসখুস করলেন। সে যদি উল্টালো আইডি কার্ড ঠিকঠাক করে বলো, যতক্ষণ আমি এই হাসপাতালে ডিউটি করব ততক্ষণ ওনার এখানেই থাকবো। কাল থেকে আসার সময় আপনার থেকে চাবি নেব, আবার যাওয়ার সময় জমা দিয়ে যাব। কেমন? রফিক গড়িমসি করতে করতে চাবির মোটা গোছায় বের করলেন। সময় নিয়ে খুললেন জং ধরা তালা। সে যদি ঠোঁটের কোণে হাসি ফুটল রফিক চটে যেতেই তিনি আবার পেছনে তাকায়। একটা কথা জিজ্ঞেস করব, বলুন। হাসপাতালের এতে এতে রোগী দেখে ওনার পেছনে কেন পড়লেন? রফিকের কণ্ঠে সন্দেহ। সে যদি হাসলো, নির্বিঘ্নে জবাব দিল, এর জন্য আপনি দায়ী রফিক সাহেব। আমি? জি। আপনি যদি আমাকে এত জোরাজুরি না করে না বার করতেন, চাইতেন এখান থেকে, আমি ওনাকে নিয়ে মাথা ঘামাতেন না। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বারবারই বেশি। আমার বেলায় সেটা আকাশচুম্বী। এসেছিলেন শুধুমাত্র জায়গাটা ভিজিট করতে, অথচ আপনি এমন একখানা ভাব করলেন যেন কি না কি পাপ করেছি এখানে এসে। তাই জন্য না এরকম হলো। আপনার অমন অদ্ভুত আচরণই আমার এই আগ্রহের জন্ম দিয়েছে। দোষ তাই আপনারই। রফিক ফোঁস করে এক নিঃশ্বাস ফেলেন, যাতে ঝরছিল নিজের প্রতি বিরক্তি। সত্যি মনে হয় বাড়াবাড়ি করে ফেলল। চোরের মধ্যে পুলিশ দেখলেই তো পাগুলো ছুটতে চায়। সে যদি আমার বলল, তবে ওনার প্রতি আপনার ইন্টারেস্টও কিছু কম নয়। একজন ম্যানেজারের কোনো পেশেন্ট নিয়ে তো ভাবছে, সত্যি প্রসন্ন বিষয়। আমি এই ব্যাপারে অবশ্য হাসপাতালের কর্তৃপক্ষের কাছে বলবো, ওনারা একটু আলাদাভাবে দেখেন। সে যদি সহজ কথাটা রফিক অন্যভাবে নিলেন। চোখে মুখে ফুটে উঠল ভয়ের ছাপ। ব্যস্ত কণ্ঠে বললেন, না না, তার দরকার নেই। আপনি আপনার কাজ করুন, আমি আসছি। কাউকে কিছু বলতে হবে না। রফিক দ্রুত জায়গা ছাড়লেন। সে যদি ভুরু কুঁচকে এলো আরও। এই লোকের তার শুরু থেকে সন্দেহজনক লাগছে। কিছু একটা ঘাপলা আছে এর মধ্যে। মেডিকেলে কত ছেলেমেয়ে কত রোগীর কাছে যায়, তাদের পথ্য সম্পর্কে খোঁজ নেয়, অথচ শুধুমাত্র রুদ্র মায়ের বেলাতেই কেন উল্টো? আচ্ছা, উনি কি সত্যি ওনার মায়ের কাছে কাউকে ঘিসতে দিতে মানা করেছেন, নাকি নিহাতি রফিক বানিয়ে বলেন? এর উত্তর ওনার থেকে নিতে হবে আমার।
সে যদি খোলা তালার দিক চোখ বোলালো। বিজয়ের হাসি ফুটল চিকন ঠোঁটে। এই তালা খোলাতে কতগুলো মিথ্যে বলল আজ। মিথ্যে পরিচয় তৈরি করে ভেতরে এলো। পায়ে পা লাগিয়ে তর্ক করলো। সে যদি নিজেকেই শুধালেন, এত সাহসী কবে হলি সে যদি? সে যদি একবার গলায় ঝোলালো আইডি কার্ডের দিক চোখ বোলালো। মনে মনে রুদ্রপতি প্রসন্ন হয়। রুদ্র এসবের বন্দোবস্ত তো তাড়াতাড়ি করতে পারবেন আদৌ ভাবেনি। না, লোকটা কাজের বটে। সে যদি কাঁপা হাতে গেট খুলল। উত্তেজিত শরীরটাও কাঁপছে। বুকে ফু দিয়ে নিচু করে ঢুকলো গারদের মধ্যে। ভয় ভয় লাগছে। আরও না আবার মেরে না বসেন। গারদের মধ্যে একটা খাট, টেবিল, পানির ফিল্টার রাখা। মাথার উপর সিলিং ফ্যান ঝুলছে। এতটুকু জায়গা এগুলোতেই ধরেছে কেবল। সে যদি কাজ ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার উপর আরুণের পাশে বসলো। আরুণে একযোগে চেয়ে আসে ওর দিকে। স্বাভাবিক অভিব্যক্তি, না বিস্মিত না বিরক্তি। সে যদি একবার মাস্ক খুলতে নিলেও খুলল না। রফিক লোকটা চলে এলো হঠাৎ। চিনে ফেলবেন, বুঝে যাবে রুদ্রের সাথে তার সংযোগ রয়েছে। সে যদি আস্তে করে আরুণের হাতের উপর হাত রাখলো। আরুণা সেদিকে তাকিয়ে আবার সেদিদির মুখের দিকে তাকালো। আপনি খুব সুন্দর আন্টি। আপনার চোখ দুটো আরও বেশি সুন্দর। দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমার চোখ দুটো যদি আপনার মতো হতো। আরুণা হাসলেন। সে যদি মনে মনে স্বস্তি পেল। আরুণাকে সহজ করার প্রথম ধাপ পেরালো বোধ হয়। আরুণা খানিক হেসে মৃদু কণ্ঠে বললেন, তা আমার এখানে ডিউটির জন্য এত এত জিদ করলেন কেন মেয়ে? ভালো হেনস্থা করলে বেটাকে। আপনি খুশি হয়েছেন? অরুণা তৎক্ষণাৎ হাসি থামালেন। আমি কেন খুশি হব? কেন, আপনার বুঝি খুশি হওয়ার বারণ? অরুণা অন্যমনস্ক হয়ে বলেন, পাগলের আবার আলাদা খুশি অখুশি আছে বুঝি? আপনি পাগল কে বলল? সবাই তো বলে। সে যদি বিছানায় বাবু হয়ে বসলো। সবার কথা বাদ দিন তো। অনেকে অনেক কিছু বলবে, সব কি ধরতে হয়? এ তো পবিত্র মুখ যার, সে কি করে পাগল হয়? অরুণার চোখ পিটপিট করে হাসলেন। সে যদি বড় যত্নে তার মুখের সামনে থেকে অগোছালো চুল সরিয়ে দিয়ে বলল, আপনি খেয়েছেন সকালে? অরুণা মাথা কাত করলেন। কি খেয়েছেন? পান্তা ভাত, ডাল ভুনা আর ডিম ভাজি। সে যদি খেয়াল করলো। অরুণার চটপট উত্তর। অসুস্থ মানুষ অথচ স্মৃতিশক্তি কি প্রখর। সে যদি আনমনে হাসলো। রোজ এগুলোই খান? হুম। আপনার ছেলে তো অনেক টাকা, তাহলে এসব কেন দেয় আপনাকে? অরুণা চুপ থেকে বলেন, জানি না। আমার ছেলে আছে বুঝি? সে যদি প্রসঙ্গ পাল্টালো। আমাকে আপনার কেমন লেগেছে আন্টি? অরুণা চেয়ে বললেন, তোমার মুখের আদলটা অত ভালো মনে করতে পারছি না, শুধু নামটা খেয়াল আছে। ওদিন খুব চেঁচিয়েছিলাম তোমার ওপর, তাই না? সে যদি নিচের দিক তাকে ঠোঁট ফুলে দম ছালো। বড় জোর বাঁচা বেসেছে। কিছুদিন আগে রুদ্রর সাথে এসেছিল এখানে। বেনামূল ভুলেই বসেছিল সে, সে কথা। ভাগ্যিস মাস্ক খুলতে নিয়েও খোলেনি একটু আগে। রুদ্রকে যদি সহ্য করতে না পারেন, তবে নিশ্চয়ই রুদ্রের সাথে সম্পর্কিত লোকেদের সাথেও একই ব্যবহার করবেন উনি। সে যদি তৎক্ষণিক উত্তর দিল না, হাসলো। আরও বুঝলেন ওর চোখের পড়ার চশমা কোঁচকাতে দেখে। বলেন, হাসছো কেন মেয়ে? আমি আপনার ওই ব্যবহারে কিছু মনে করিনি, কিন্তু আমায় একটা কথা বলুন তো, আপনি কারোর সাথে চেঁচামেচি করলে আপনার খারাপ লাগে? আরুণার চোখ নামিয়ে মাথা দুলালেন। খারাপ লাগে তার? সে যদি ওনার নত মুখটা উঁচু করে ধরলো, তাহলে করেন কেন? অরুণা চুপ করে গেলেন আবার। সে যদি ছেড়ে আবার পাত্রী নয়। একের পর এক কথা বলতেই থাকে সে। প্রথম দিকে আরুণা চুপচাপ থাকলেও ধীরে ধীরে তাল মেলালো। কয়েক মুহূর্তে আলপনা যেন জমে উঠল। কথার মাঝে সেজুদির হঠাৎ চোখ পড়ল শিকের বাড়ি এক জোড়া জুতোর দিকে। দেওয়ালের ফাঁক গলে বেরিয়ে আছে পা দুটো। সে যদি উঁচু কণ্ঠে বলো, রফিক সাহেব, আড়ি পাচ্ছেন কেন? রফিক চমকে উঠলেন। জান পরানি শরীরটা আলোতে এনে বললেন, না না, আড়ি পাতবো কেন? সে যদি আন্দাজে ঢিল ছুঁড়েছিলেন। রফিককে দেখে বুঝলো ঢিল তার সঠিক জায়গায় লেগেছে। তাহলে কি করেছেন এখানে? রফিক আমতা আমতা করে বলল, আসলে আসলে দেখছিলাম পেশেন্ট আপনার পর হামলা টামলা করলো কি না। সে যদি উঠে দাঁড়ালো। কড়া কণ্ঠে বলল, আপনাকে দেখে আমাকে নিয়ে অনেক চিন্তা। আমি একটা কথা বলছি শুনুন। ফের আমি এখানে আসার পর যদি আপনি এখানে আড়ি পাতেন, আমি কিন্তু সত্যি কমপ্লেন জানাবো। বলবো আপনি আমার কাছে ব্যাঘাত দিচ্ছেন। সরি, নিচু কণ্ঠে বললেন রফিক।
উল্টো করে হাঁটা দিলেন। অনেকক্ষণ যাবৎ কান পেতে শোনার চেষ্টা করছিলেন ওরা কি কথা বলছে, কিন্তু সন্দেহ করার মতো কথা নয়। মানসিক রোগীর সাথে সাহসে একরকম কথাবার্তায় বলে সকলে। রফিক মনে মনে নিশ্চিত হলেন যেন এতে গোয়েন্দাগিরির দরকার হবে না। মেয়েটা জেদি আর ঝগড়ুটে ঠিকই, তবে বিপজ্জনক মনে হচ্ছে না। তবে দীর্ঘতা আছে ভারী। সামান্য জোরাজুরি করে সরাতে চাওয়ার একেবারে এখানেই গিরে বসেছে। এই মেয়েকে বেশি ঘাটানো যাবে না। প্রতি কথায় হুমকি দেয় নালিশ করার, করেও দিতে পারে কতক্ষণ। একরুখা মেয়ে, ম্যানেজারের সাথে পাল্লা দিয়ে তর্কে লগে, ভবিষ্যতে ডাক্তার হবে বলে এদের কি এই মেয়ের পেশার প্রতি সিরিয়াস একটু, অত আমলে নিলেও চলবে। ভয়ে তো কিছু নেই, কারণ যত চেষ্টা করুক লাভের লাভ কিছুই হবে না। দুপুর 2টা নাগাদ সে যদি বের হলো, সোজা বাড়ির রাস্তায় গেল না, কোনো সিএনজিও নিল না, আজ স্কুটিও আনেনি। নিয়ে সাবধানতা অবলম্বন এসব। স্টেশনে দাঁড়ালো মিনিট 5-এর মধ্যে। এরপর বাসে উঠলো, মাঝামাঝি একটা সিটে বসলো। জানলার কাচ টেনে দিয়ে প্রশান্ত শ্বাস ফেলল। আজ অনেকটা রুদ্রর মায়ের সাথে গল্প মজেছে তার। আরুণও অনেক সহজ হয়েছেন, হয়তো আরও কিছুদিন গেলে পুরোটা মিশতে পারবেন। সে যদি কোলের উপর মাথা রাখা হাত দিয়ে তাকালো। আমি পারবো না তো ওনার মাকে ওনার কাছে ফিরিয়ে দিতে? পারবো তো ওনার মুখে হাসি ফোটাতে? আমাকে সাহস দাও আল্লাহ, ভরসা দাও নিজের প্রতি। হঠাৎ ব্যাগ শুদ্ধ কেঁপে উঠল, সে যদি ধ্যান ভাঙল। ফোন বাজছে, বের করে দেখলো রুদ্র কল। ঠোঁটের কোনো তৎক্ষণাৎ চিলতে হাসি ফিরল। রিসিভ করে প্রথমে বলল থ্যাঙ্কস। ওপাশ থেকে প্রশ্ন এলো কেন? আমি না বলতে সবটা বুঝে ফেলল। রুদ্র হেসে উঠল, কি সুন্দর হাসির শব্দ। সে যদি চোখ বুজে অনুভব করে। রুদ্র বলল, আমাকে বলে গেলে পারতেন। সে যদি মিনমিন করে বললে আপনি যেতে দিতেন না। অফিস ছুটি দিয়েছেন জ্বর কমাতে। আমি সেটা এখানে কাজে লাগাচ্ছি, জানলে নিয়ে গিয়ে ধমকাতেন। আপনি তাহলে আমাকে ধমককে ভয় পান? যদি প্রসঙ্গ পাল্টে বলল, ওসব ছাড়ুন, আপনি এখন কোথায়? অফিসে। কেন? কিছু কথা বলা জরুরি, দেখা করলে ভালো হতো। ঠিক আছে, বিশেষ করে জায়গার নাম আর সময় পাঠিয়ে দিন। সে যদি মুচকি হিসাব বলল, আপনার আসলে মাথার প্রতিটি নিউরনে বুদ্ধি। কি করে না বলা কথা বুঝে ফেলেন?